গল্পের আসর বাই অগ্নিনা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ এর চতুর্থ পর্ব। ইন্দির ঠাকুরের মৃত্যুর পর 4-5 বছর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ। শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দপুরে কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ ও গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বে সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন যে মধ্যবয়সী পুরোদস্তুর সংসারী ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে ঘোরে। প্রত্যেক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়। হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলে দরদস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্ত প্রাণ ভবঘুরে যুবক হরিহরে কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমে সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে। সেই চূর্ণার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বোরে রাত কাটানো, শাহ কাসিম সুলেমানের দরগার বাগান হইতে টক কমলা লেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত রৌপ্যধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিমশীতল স্বর্গনদী, অলকানন্দা দশাশ্বমেধ ঘাটের জলের ধারের রানা, একটু একটু মনে পড়ে যেন অনেকদিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরে ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারে পরামর্শ আটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহী সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি পারিনে। সেই বেরিয়ে বুঝি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তাকে আমি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো হরি, মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো যাওয়া যাক। পূবপাড়ার নেপাল পাড়ে বাস দিচ্ছে, রোজ 1.5 মণ 2 মণ এরকম পড়ছে। 5 সেরের নিচে মাছ নেই। শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে শাসা করে ঠিক যেন বকনা বাছুরের ডাক, বুঝলে? সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল। অনেক কেলে পুরনো বিল, গহীন জল, দেখেছ তো? মধ্যিখানে জল যেন কালো শিউগোলা, পদ্ম গাছের জঙ্গল, কেউ বলে রাঘব বোয়াল, কেউ বলে যক্ষী। যতক্ষণ ফর্সা না হেলো ততক্ষণ তো মশাই নৌকোর উপরে সকলে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়া আসিয়াছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলখড়ের ঝোপের দিকে আঙ্গুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই! তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, উফ উফ, কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্তি করলে দেখছি তুমি। 100 বার বারণ করেছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তাকে আমি দেখেছি? শুয়োর টোর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখানে দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে
পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চল চল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চল দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ, খোকা খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণপরিচয়ে ক্ষয়ের খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে এখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত? একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাচের পুতুল না, একেবারে কানখানা সত্যিকারের খরগোশ। এরকম ভাটগাছ বইচে গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়িয়া মাঠে পড়িল। নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনোকালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্তপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল। এই অঞ্চলের 14টা কুঠির ওপর নিশ্চিন্তপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জালঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলকীর্ণ ইটের স্তূপে পরিণত হয়েছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে এই সময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপঝাপগুলো উলখড়, বনকলমি, সোদান ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলার মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটাকাটা ও নীল বন অপরাজিত ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পরন্ত বেলার ছায়া, স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দেন। কোথাও এতটুকু রাইদ্রে আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম, নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপ ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আশরু বাজারে কুণ্ডুদের গোলদারি, দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ে বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? ওই দেখো, এখন বাবলা গাছে এখনই এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদে বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাখি আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাইতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করতে পারে না। ভারী আকাশীরা 2 হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথে জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, এসে টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়। বলে, ও মা, আমার কি হবে? এমন দুষ্ট ছেলে হয়েছ তুমি? এই সেদিন উঠলে জ্বর থেকে, আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পিছন ফিরেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই। কটা কুল খেয়েছিস দেখি, মুখ দেখি। সে বলে, কুল খায়নি তো মা, তলায় একটাও কুল পড়ে নেই, আমি বুঝি পারতে পারি? পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হা করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া
পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়ার সুন্দর মুখে চুমা খেয়া বলে, কখনো খেও না যেন খোকা। তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাইতে তুলে রেখে দিব। তাই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে কখনো আর খেও না, কেমন তো? হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারে অনেকটা জুড়িয়া সকালের কুঠিটা সেখানে প্রাগতিক হাসির যুগের অতিকায় হিংস্র জন্তু কঙ্কালের মতো পড়িয়াছিল। গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছুদ্র বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুঠির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়ায় নাই। নিকটে গেলে অনেককালের কালো পাথরের ফলকে এখনো পড়া যায়, হেয়ার লাইস এডউইন লারমর, দ্য অনলি সন অফ জন অ্যান্ড মিসেস লারমর, বর্ন মে 13, 1853, ডাইড এপ্রিল 27, 1860। অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোদাল গাছ তাহার উপরে শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বকির মোহনা হতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পিত পুস্তস্তবক সারা দিন রাত ধরিয়া বিস্মিত বিদেশি শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনো ভোলে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেনাদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আচ্ছা দেখিতে পাওয়া কুঠির জালঘরটা দেখে চাহিয়া দেখিত, আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পর ওদিকে বুঝিয়ে মায়ের মুখে সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুয়া রাত কাটায়। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থেলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি, কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকবে কেন বাবা? হাত চুলকবে? বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় বাবা? শুয়ো ফুটে রিডি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্য দিয়ে হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার সঙ্গে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই গায়ে নিয়ে কিছু। হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামনে রাখতে পারিনি, আলকুশি ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং উঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামে একটা টোল খাওয়ার টিনের ভেপুবাসি, গোটা কতক করি। এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করি চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়িয়ে আনিয়াছিল, কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে।
হান কতক খাপড়ার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস দিয়াছে। সে এগুলি যশত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানে কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মী চুপড়ি করেগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গরম পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া গিয়াছে বলিল, কিরে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমি কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিলা উঠিল, কোথায় পেলে রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটোতলায় পড়েছিল, আনতে কি একটু নুন আর তেল। অপু দিদিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই জানা শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাছতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকোলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেলটেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলি বুঝি হলো, এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাই নে। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখর্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটিরও কালো মেঘে গাছের বন গজায় আছে। ঘরের দরজা আনার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গলাদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়া গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্বার এখন উত্তর দিবার সুযোগ নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটা গাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া
নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনার সূচক হাসি হাসিল। দুর্গ খালি মালাটা এক টান মারিয়া ভেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায় ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিচে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রসো রসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বাটি পাতিয়া শশা কাটিতে লাগিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত স্বরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, উফ, চিবনও যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গা ভ্রুকুটিত মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো এখন কাঠতলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো। সৌন্য গোয়ালিনী গায়ে দুহিতে আশায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে সারা হলো, কমলে বাছুর ও শূন্য, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তিতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দোদ্দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করে নির্ঘাত এক কিল বসাই দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভাঙিয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আর কোনোদিন আম দেব খেও, ছাই দেব। এই অবেলায় পটুলিদের কুকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো, এত বড় বড় গুষ্টি হয়েছে। মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেও এখন। খাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরল। সে আজকাল গ্রামে অন্নদা রায়ের বাটিতে গুমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থেকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যার সম্পর্ক, আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই ৩৪ মাসে রোদ্দুরে। ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত? কথা শুনে না কানে নেয়? একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাকাদার জন্য গেছিলাম, বুঝলে? একজন লোক খুব মাতব্বর, ৫টা ৬টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবোধ করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজায় আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ে ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুত্বন্য লোক, এবার আমরা বাড়ির শুদ্ধ মন্তর নিব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্ত্রটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে ২-১ দিনে, বুঝলে? সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর, কি জাত? হরিহর সুরনামায় বলিল, বলো না কাউকে, সদ্গোপ। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই বাড়ির ৮টা টাকা ভরসা, তাও ২-৩ মাস
অন্তর করে দেয়, আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরন বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দেইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ ৫ মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বষ্টমীর বউ তো ছিঁড়ে কাঁদছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটা কাপড় নেই, ২-৩ জায়গায় সেলাই। বাছামাত তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। আরেকটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকেরই হয়ে পড়েছে যা হাবত জোভত। আগ্রহের সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি, তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার কাছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখন কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠেছে। উফ, ওতে খেলো হয়ে যেতে হয়। তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠ বললে কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কিরকম দাঁড়ায়। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল, এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিলে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানে বসিয়া পড়িয়া আঁচলে খুঁট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফলের বিচি বাহিয়া করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। ১, ২, ৩, ৪, ২৬টা হইল। পরে সে ২-৩টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতে সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এগুলো দেব, আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গুঁড়োতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ ছিল এর ৪র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পড়ছি। আমাদের গল্প পড়া আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।